হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শাইন অন মি ড্রামার থার্ড পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্প যে কত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আপনারা দেখলেই বুঝবেন যে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। ইভেন এই পুরো ড্রামার ভিতরে এই পার্টটাই সবথেকে বেশি সুন্দর, যেটা আমি এই পার্টে এক্সপ্লেন করেছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা পুরোটা দেখবেন, তাহলে এই ড্রামার সৌন্দর্য সত্যি উপভোগ করতে পারবেন। এই পর্বেই আপনারা দেখবেন যে আসল ভালোবাসার সংজ্ঞা আসলে কি হতে পারে বা আসল ভালোবাসাটা আসলে কিরকম। এই পার্টে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা ছিল সেটা হলো ওদের নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি, যেটা ফাইনালি অবসান হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। আপনারা কিন্তু অবশ্যই ভিডিও দেখা শেষে একটা কমেন্ট করে জানাবেন এই পার্টের গল্পটা ঠিক আপনাদের কতটা হৃদয়ে ছুঁয়ে গেল। তো চলুন শুরু করছি। এই পর্বের শুরুতেই আমরা শিগুয়াকে দেখি। শিগুয়া ওর পুরো ফ্যামিলির কাছেই ধরা পড়ে গিয়েছিল যে লিন হুইসেন ওকে অনেক দিন ধরে প্রপোজ করার চেষ্টা করছে, কিন্তু ও এখানেও ওর মামার কাছ থেকে জানতে পারে যে লিনের পরিবারে আবার কিছু সমস্যা আছে। যেমন জীবনের প্রথম যে ক্যারিয়ারটা লিন গড়েছিল সেটা হলো মেডিকেল প্রফেশন, কিন্তু পরে যখন ওর হাতে ইনজুরি হয় তখন ও বিজনেসে ফোকাস করেছিল। তবে এই বিজনেসটা ওর নানার বিজনেস, মানে ওর মায়ের দিককার বিজনেস এটা। তো এখানে শিগুয়ার মামা ওকে বলেছিল লিনের নানা অনেক ধনী এবং শেংওয়ান গ্রুপ সম্পূর্ণ লিনের নানার। তবে লিনের আবার একটা মামাতো ভাই আছে যে আবার এই বিজনেস দেখাশোনা করার চেষ্টা করে, কিন্তু অবভিয়াসলি লিন অনেক ভালো পারফর্মার এবং লিন এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে, যেটা ওর মামাতো ভাইয়ের থেকে অনেক বেশি কিছু। আর সেজন্য লিনের নানা লিনকে অনেক পছন্দ করলেও লিনের মামা আর মামাতো ভাই কিন্তু লিনকে পছন্দ করে না। শিগুয়া যখন এই সমস্ত বিষয় জানে তখন ও লিনকে একটা টেক্সট করে। ওর মনে হচ্ছিল লিনের হয়তো এখন একটু মন খারাপ থাকতে পারে, সেজন্য এমনিও লিনকে টেক্সট করে বলে যে আমার বাড়িতে সমস্ত কিছুই ঠিক আছে এবং বাসা থেকে আমাকে কোনো কিছু বলা হয়নি। এরপরে শিগুয়া লিনকে বলে যে এই মুহূর্তে আমার না একটু হরিণ খাওয়াতে মন যাচ্ছে, একটু কি বাইরে আসা যাবে এখন? আমি তাহলে একটু হরিণ খাওয়াতাম। আর লিন তো ওর কথায় এক পায়ে খাড়া, লিনও চলে আসে আর শিগুয়া আর লিন দুজনে মিলে হরিণ খাওয়াতে চলে আসে। তবে এখন হরিণগুলো নিয়ে ওদের পালকেরা ফিরে যাচ্ছিল। এবার পথে একটা হরিণের দেখা ওরা পেয়েছিল, সেই হরিণটাকেই ওরা খাওয়ায়। কিন্তু শিগুয়া লিনের সঙ্গে আরো বেশি কিছু সময় কাটাতে চাইছিল বলে ও নিজের কাছে কিছু ফায়ার ক্র্যাকার্স নিয়ে এসেছে এবং একটা অবশিষ্ট ছিল সেটাও লিনকে দিয়ে বলে যে এটা আমি আর পোড়াতে চাই না, এটাই লাস্ট, এটা হয়ে গেলে তারপরে বাড়িতে চলে যাব, তাই এটা আমি আপনার কাছে দিচ্ছি। লিন তখন বলে ঠিক আছে, তাহলে এটা আজকে আমরা জ্বালাবো না, বরং এটা আমি নিজের কাছেই রেখে দিচ্ছি। এরপরে শিগুয়া যখন বাড়িতে ফিরছিল ওর ভাই তখন টেক্সট দিয়ে বলে এই রাত্রেবেলা তুমি হরিণ খাওয়াতে গেছো, নিশ্চয়ই তুমি লিনের সঙ্গে দেখা করতে গেছো। লিনকে বলে দিও আগামীকাল আমি তার সঙ্গে স্কেটিংয়ের চ্যালেঞ্জ নিলাম। আর ওই মেসেজটা শিগুয়া লিনকে দেখালো। লিন একটা ভয়েস মেসেজ পাঠায় যেটা শিগুয়ার ফোন থেকেই পাঠিয়েছিল। লিন বলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিয়াং রুই যখন ভয়েসটা শোনে তখন বলে এটা আমার বোন নাকি অন্য কারো। এভাবে লিনকে আমার টেক্সটটা দেখিয়েও দিল। যাই হোক, আগামীকালকের জন্য আমাকে প্রস্তুত হতে হবে, যেভাবেই হোক আমি লিনকে হারিয়েই ছাড়বো। এরপরে শিগুয়া যখন ওর বাড়ির পাশে পৌঁছে যায় লিন তখন ওকে সুন্দর একটা স্নোম্যান আবারও গিফট করে। আর এটা গতকাল ঠিক যেমন দেখতে লাগছিল শিগুয়াকে, ঠিক তেমন একটা স্নোম্যান বানিয়েছে লিন। শিগুয়া দেখে খুব খুশি হয়ে বলে সত্যি আপনার হাতের কাজ দারুণ, মানতেই হবে। বিজনেসের পাশাপাশি আপনি দারুণ একটা আর্কিটেক্টও হতে পারতেন। এটা বলে উপরে চলে আসে আর লিন ওকে যে স্নোম্যানগুলো দিয়েছে সেগুলো ও সারি করে সাজিয়ে রাখে। এরপরে নিজের রুমে প্রবেশ করে দূর থেকে সেগুলোকে আবার দেখতেও লাগে। এগুলোর পরে আমরা এখানে আরও একটা স্নোম্যান দেখি, যেটা হয়তো লিন আবারও দিয়েছিল। এর পরের দিন দেখতে পাই যে শিগুয়া, ওর ভাই জিয়াং রুই এবং লিন এরা তিনজন এসেছিল স্কেট করার জন্য। যদিও শিগুয়া একদমই স্কেট করতে পারতো না, তাই শিগুয়া বলে আজকে আমি তোমাদের রেফারি হব। কিন্তু তার আগে ওরা একটা ক্যাফেতে আসে, কারণ এখান থেকে ওরা জায়গা ঠিক করছিল ঠিক কোন জায়গা থেকে এই স্কেটিংটা শুরু করা যায়। তো শিগুয়া বলে তোমরা এখানে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। এটা বলে ও চলে যায়। লিন আর জিয়াংরু এখানে বসেছিল। তবে ঠিক তখনই আমরা জুয়াংশুর যে ফিমেল কলিগটা ছিল তাকে দেখতে পাই। ওর নাম হলো ক্রিসের সাথে আরও একজন কলিগ ছিল যার নাম কেলভিন। ওরা দুজনেই এই ক্যাফেটেরিয়াতে এসে বসে। এখানে আমরা জিয়াংরুই আর লিনের ভিতরে কথোপকথন শুনতে পাই। ওরা দুজন মূলত ম্যাপ দেখছিল। ঠিক তখন জিয়াংরুই বলে যে যদি তুমি আমার কাছে হেরে যাও তাহলে কিন্তু আমার বোনের পিছু থেকে তোমাকে সরে যেতে হবে। আমি জানি তোমাদের দুজনের ভিতরে কোনো রকমের রিলেশনশিপ নেই, মানে তোমরা এখনো ডেটিং শুরু করোনি, কিন্তু যদি আমার কাছে আজকে তুমি স্কেটিংয়ে হেরে যাও তাহলে আমার বোনের লাইফ থেকে সরে যেতে হবে। লিন বলে কেন, তোমার বোন কেন এর ভিতরে আসবে?
আমি জিতে যাই কিংবা হেরে যাই, আমি তোমার বোনকে যে প্রপোজ করেছি তার অ্যান্সার নিয়ে তবেই আমি ছাড়বো। জিয়াংরুই তখন হেসে বলে, ঠিক আছে, দেখা যাবে, তাহলে তোমাকে জিততে হবে। লিন মনে মনে বলে, জিতবো তো আমি অবশ্যই। আর এদের এই কথা দূর থেকে ক্রিস এবং কেলভিন দুজনেই শুনতে পাচ্ছিল। তখনই ক্রিস মনে মনে বলে, তার মানে শিকুয়া আর লিন এরা দুজনে প্রেম করছে না, তাহলে ওরা কি মিথ্যা বলেছিল জুয়াংশুর সাথে? যাই হোক, এরপরে লিন, শিকুয়া এবং জিয়াংরুই তিনজন একই জায়গায় এসে দাঁড়ায়। শিকুয়া বলে, তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এরপরে ওরা দুজনেই স্কেট করতে লেগে যায় আর শিকুয়া ওদের ভিডিও করছিল। শিকুয়া বলে দেয় বেশি দূরে না যেতে, কারণ শিকুয়া ওদের পিছু পিছু দৌড়ে যেতে পারবে না। শিকুয়া যে ভিডিওটা করেছিল সেটা পরে ওদেরকে দেখায় এবং এতেই প্রমাণ হয়ে যায় যে লিন হুইসেন জিতে গিয়েছে, অর্থাৎ জিয়াংরুই লিনের কাছে হেরে গিয়েছে। শিকুয়া বলে, ঠিক আছে, অনেক হয়েছে স্কেটিং, এবার আমি একটু কেবল কারে উঠতে চাই, যদিও ওর হাইট ফোবিয়া আছে। লিন তখন বলে, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। আর জিয়াংরুই ওদিকে নিজে নিজেই প্র্যাকটিস করতেছিল। এদিকে আমরা শিগুয়ার মাকে দেখতে পাই। শিগুয়ার মা দেখা করতে এসেছিল লিনের মায়ের সঙ্গে। শিগুয়ার মা জানে যে শিগুয়া মনে মনে লিনকে পছন্দ করে, আর সেই বিষয়ে কথা বলতেই লিনের মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আর লিনের মা তো অনেক বেশি খুশি হয়েছে যে এতকাল পরে অন্তত তার ছেলে একটা মেয়েকে পছন্দ করছে। ওরা দুজন সুন্দর কথাবার্তা বলে চলে আসে। শিগুয়া যখন বাড়িতে প্রবেশ করে তখন শিগুয়ার মা শিগুয়াকে ডেকে বলে যে ওর অফিসের কাজকর্ম কিরকম চলছে। শিগুয়া তখন বলে, মা, এই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আসলে আমার একটা অনেক বড় দায়িত্ব কাঁধে পড়েছে, সেটা হলো আমাকে একটা পিভি গার্ডেন তৈরি করতে হবে। তুমি এই বিষয়ে আমাকে কিছু পরামর্শ দাও তো। আমি জানি তুমি খুব ভালো একজন বিজনেস ওম্যান। ওর মা তখন সুন্দর করে ওকে কিছু পরামর্শ দেয়। আসলে ওর মাও একসময় অনেক ভালো বিজনেস ওম্যান ছিল এবং ওর বাবার সঙ্গে মূলত বিজনেসটা করতো। তবে ওদের এইসব বিজনেসের টানাপোড়েনে ভিতরের সম্পর্কটা নষ্ট হতে শুরু করে, একসময় সম্পর্ক ভেঙেও যায়। তাই ওর মা এসব থেকে দূরে আসে। যাই হোক, পরদিন সকালবেলা ওরা যখন আবার স্কেটিংয়ের জন্য বের হয়েছিল তখন বাসায় ফেরার পথে শিগুয়া দেখে যে লিন এর ভিতরে আরও একটা স্নোম্যান বানিয়ে রেখে গিয়েছে। আর শিগুয়া ওই স্নোম্যানটা কালেক্ট করে আর সেটা নিজের কাছে রেখে দেয়। আর এটা ছিল সেই স্নোম্যান যেটা হচ্ছে কেবল কারে বসেছিল লিন আর শিগুয়া, সেরকম একটা প্রতিচ্ছবি আর কি। এর পরের দিন ওরা আবারও তিনজন এক জায়গায় হয়, লিন, শিগুয়া এবং জিয়াংরুই। ওরা আজকেও স্কেট করবে, যদিও শিগুয়া আজকে নিজেও স্কেট করবে বলে এসেছে। যাই হোক, ওরা তিনজনই এক জায়গাতে দাঁড়ায় আর এটা সিদ্ধান্ত নেয় যে বিকাল 5টার সময় ওরা সবাই এক জায়গাতে আসবে আর একসঙ্গে খাওয়া দাওয়া করবে, আর লিন ওদেরকে এই খাবারের বিলটা দিবে। আর এদিকে আমরা জুয়াংশু আর তার কলিগদের দেখতে পাই, ওরাও কিন্তু একই জায়গায় স্কেট করছিল। তো এই স্কেট যখন শুরু করবে ঠিক তখনই জুয়াংশুর কলিগ কেলভিন জুয়াংশুর উদ্দেশ্যে বলে, আচ্ছা, তোমার ওই যে স্টুডেন্টের যে কাজিনটা আছে না, আমার মনে হয় ওই মেয়েটিকে তুমি পছন্দ করো। তুমি কি জানো ওরা না কোনো ডেট করছে না, মানে লিনের সঙ্গে শিগুয়ার কোনো সম্পর্ক নেই, এরকম একটা বোঝাতে চেয়েছিল কেলভিন। কিন্তু তার আগেই ও স্কেটিং শুরু করে বলে জুয়াংশু ওর পুরো কথাটা শুনতে পায় না। জুয়াংশুর কানে শুধু এটুকু এসেছিল যে লিন শিগুয়ার সঙ্গে ডেট করছে না। এবার জুয়াংশু আর পিছু পিছু স্কেট করতে করতে যেতে লাগে আর ওর কাছে জিজ্ঞেস করছিল। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই আকাশি কালারের একটা স্যুট পরা লোক, যেও স্কেট করতে করতে এদিকেই আসছিল, কিন্তু সে অ্যাক্সিডেন্টলি পড়ে যায় কেলভিনের উপর। আর এখানে কেলভিন দারুণভাবে ইনজুর্ড হয়ে যায়। তাড়াতাড়ি জুয়াংশু কেলভিনের দিকে এগিয়ে যায়, কিন্তু কেলভিন হুট করে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই পথ দিয়েই আবার লিন যাচ্ছিল। লিন তখন ওকে বলে যে তোমাদের কি কোনো হেল্প লাগবে, যেহেতু লিন আগে থেকে একজন নিউরো সার্জন ছিল। লিন ওকে দেখা মাত্র ওর জ্ঞান ফিরে আসে। তবে লিন ওকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে আছে তুমি এখন কোথায় আছো? মানে এর হুট করে মাথা চক্কর দিতে শুরু করে। লিন বুঝতে পারে এর অবস্থা ভয়ানক হতে পারে, এর সমস্ত স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। লিন তখন বলে এক্ষুনি আমাদের অ্যাম্বুলেন্সে কল করা উচিত। এবার জুয়াংশু দ্রুত করে অ্যাম্বুলেন্সে কল করে। যদিও এখন কেলভিনকে দেখতে অবস্থা একদমই খারাপ মনে হচ্ছিল না, কিন্তু লিন বলে এর অবস্থার অবনতি হবে, এমনকি ওর অপারেশন পর্যন্ত করা লাগতে পারে। ঠিক তখন এখানে যেসব লোকেরা এসেছিল ওকে নিতে অ্যাম্বুলেন্সে করে, তারা বলে যে আমাদের এখানকার হাসপাতালে তো ভালো নিউরো সার্জন নেই, যদি দরকার হয় তাহলে আমরা কাকে ডাকবো, আপনি কি কোনো ডক্টর? লিন তখন বলে আমি সাংহাইতে আগে ডক্টরি করতাম ঠিকই, তবে এখন আমি ডক্টর নই, আমি এখন একজন বিজনেসম্যান। ওরা
তারা তখন বলে কাইন্ডলি আপনি কি আমাদের সাথে আসতে পারবেন। লিন তখন বলে অবশ্যই। লিন যেহেতু একজন ডক্টর, পেশেন্টের প্রতি ওর একটা কর্তব্য সবসময় কাজ করে। এজন্য লিন ওদের সঙ্গে গাড়িতে করে যেতে থাকে, কারণ এখন কেলভিনকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতরে বসে লিন শিগুয়াকে কল দিলে শিগুয়ার ফোনটা অফ দেখায়। এরপরে ও নিজের মাকে ফোন দেয়। ওর মা এবং ওর ওই আঙ্কেল দুজন মিলে এসেছিল স্প্রিং বাথে। ওরা এখনো বাথ করতে নামেনি, তখন ওর মা কলটা রিসিভ করলেও মাকে জানিয়ে দেয়, মা এখানে একটা ছেলের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি সিটি মেডিকেলে যাচ্ছি, তুমি কাইন্ডলি আমার জন্য চিন্তা করো না। লিনের মা তখন বলে ঠিক আছে বাবা, তুমি যাও, তবে নিজের খেয়াল রেখো, কারণ ওর মা জানে ছেলে ডক্টর, কিন্তু ছেলে সে মেডিকেল প্রফেশন এখন আর নেই, তাই ছেলের যদি মন খারাপ হয় সেজন্যই মূলত সাবধানটা থাকতে বললো। যাই হোক, এরপরে লিনের মা নিজের কাজে বিজি হয়ে যায় আর লিন পুনরায় শিগুয়াকে আরেকবার কল দিলে আবারও ফোনটা বন্ধ দেখায়। তখন লিন একটা টেক্সট করে যে শিগুয়া, প্রতিমধ্যে একটা ছেলে অনেক বেশি ইনজুর্ড হয়েছে, তাকে নিয়ে আমি সিটি মেডিকেল যাচ্ছি। ঠিক তখন ওই অ্যাম্বুলেন্সের ভিতরে একটা ছেলে ওর সঙ্গে কথা বলে ওঠে আর বলে, আপনি মনে হয় অনেক বড় ডক্টর ছিলেন তাই না, তাহলে এখন কেন ডক্টরি ছেড়ে দিলেন। তখন লিনের আবার একটু মন খারাপ হয়ে যায়। এবার লিন শিগুয়াকে যে মেসেজটা করছিল সেই মেসেজটা কোনো রকমে শেষ করে সেন্ড করে দিয়েই তাড়াতাড়ি ফোনের ডাটা অফ করে দেয় আর তারপরে সোজা মেডিকেলে চলে আসে। এখানেই মূলত লিন সমস্ত কাজ নিজে নিজেই করছিল, ডক্টরদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু। তবে লিনের তো ভিতরে ঢোকার কোনো এখতিয়ার নেই, লিন এখন ডক্টর নয়, যদিও তার ডক্টরি করতে সত্যিই মন চাচ্ছিল। তবে এখানে যেসব ডক্টররা ছিল তারা লিনকে এখান থেকে যেতে দেয় না, কারণ এখানকার কেউই ভালো নিউরো সার্জন ছিল না। এখানকার একজন ডক্টর বলে ওই পেশেন্টকে অপারেশন করা লাগবে, তবে আমি চাই আপনি এখানে থেকে যান, কারণ আমি জানি আপনি অনেক বড় একজন ডক্টর। তখন আমরা জুয়াংশুকে দেখি, জুয়াংশুর পাস্টের একটা কথা মনে পড়ে যায়। জুয়াংশুর হেড ওকে বলেছিল শেংওয়ান গ্রুপের এখন যে সিইও সে হলো লিন, কিন্তু লিন আগে একজন খুব ভালো ডক্টর ছিল, তবে একটা অ্যাক্সিডেন্টের কারণে লিনের হাত ইনজুর্ড হয়ে পড়ে আর তারপর থেকে লিন স্ক্যাপল তুলতে পারে না, সেখান থেকেই মূলত ওকে প্রফেশন বদলাতে হয়েছে। যাই হোক, এখানকার যে ডক্টর ছিল তারা লিনকে বলে আপনি অপারেশন করতে না পারেন, কিন্তু আপনি আমাদেরকে গাইডলাইন দিতে পারেন, কারণ আপনি অনেক দারুণ একজন নিউরো সার্জন, তাই আমি চাই আপনি আপনার পোশাকটা বদলে নিন। এই অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে লিন আবারও অপারেশন করার যে পোশাক সেই পোশাকটা পরে নিল, যদিও ওর পূর্বের কথা খুব মনে পড়ছিল। এদিকে জুয়াংশোর বাকি কলিগেরা সবাই এই সিটি হাসপাতালে চলে আসে। কেলভিনের অপারেশন করতে হবে শুনে ওদের খারাপ লাগে। এদিকে আমরা শিগুয়াকে দেখতে পাই, এখন 4:30 বেজে গিয়েছিল। শিগুয়া নিজের ফোনটা যখন অন করতে যায় তখন দেখে যে ফোনটা ফ্রিজ হয়ে গিয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণেই মূলত ওর ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। শিগুয়া তখন মনে মনে বলে, লিনের সঙ্গে যেখানে দেখা করার কথা ছিল আমি বরং ওখানে ওয়েট করি। তাই জিয়াংরুই আর ও দুজনেই ওখানে ওয়েট করতে থাকে। এবার শিগুয়া মনে মনে বলে, লিনের তো কোনো খোঁজ নেই, এতক্ষণে তো ওর এখানে এসে যাওয়ার কথা, 5টা তো অলরেডি বেজে গিয়েছে। তাছাড়া লিন তো কোনো টেক্সট পর্যন্ত করেনি, আবার ওকে কল দিয়ে ফোনে পাওয়া যাচ্ছে না, টেক্সটের কোনো রিপ্লাই হচ্ছে না, সেগুলো সিনও হচ্ছে না। শিগুয়ার তখন মনে হয় লিনের সাথে কিছু হয়ে যায়নি তো। ঠিক তখনই ওরা জানতে পারে যে এখানেই নাকি স্কেট করছিল এমন একজন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে শিগুয়া বারবার লিনকে কল দিলে সেই কলটা একটা ক্যাবিনেটের ভিতরে বাজে, কারণ ওখানে এখন লিনের হাতে তো ফোনটা ছিল না। শিগুয়ার এবার ভয় লাগে। শিগুয়া তখন এখানকার লোকজনের কাছে জানতে পারে যে কালো স্যুট পরা একটা ছেলে নাকি স্কেট করতে গিয়ে ইনজুরির শিকার হয়েছে। এবার এই কথা শুনে শিগুয়া দ্রুত করে পাশের হাসপাতালে চলে আসে। এখান থেকে এসে লিনের নাম করেও যে লিন নামের কেউ কি এখানে ভর্তি হয়েছে, কিন্তু ওখানকার সিস্টার্স জানায় যে লিন নামের কেউ তো এখানে ভর্তি হয়নি, তবে এখানে খুব ইনজুর্ড হয়ে একটা পেশেন্টকে নিয়ে আসা হয়েছিল, তবে আমাদের এখানে তার চিকিৎসা হবে না বলে তাকে সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তার স্কেটবোর্ডটাও এখানে আছে। কিন্তু এই স্কেটবোর্ডটা তো লিনের ছিল। শিগুয়া এটা দেখা মাত্র ওর মাথা খারাপ হয়ে যায়। ও মনে মনে ভেবেছিল যে লিনের কিছু হয়ে গিয়েছে কিনা, আর ওই ডক্টরও আসলে ঠিক করে বলতে পারে না এই স্কেটবোর্ডটা যার তারই আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিনা। এবার ও দ্রুত করে সিটি মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়। লিনকে বারবার কল দিলেও লিন ফোনটা তোলে না। তখন ও নিজের মাকে কল দেয় আর বলে যে মা, তুমি দ্রুত করে লিনের মাকে একটা কল দিয়ে শুনো তো যে লিন কোথায়, তার মায়ের সঙ্গে কোনো রকমের যোগাযোগ হয়েছে কিনা। এবার ওর মা তাড়াতাড়ি করে কল দেয়, কিন্তু তখন লিনের মা আসলে ফোনটা তোলে না। শিগুয়া তখন আরও বেশি করে চিন্তা হয়। এরপরে শিগুয়া হাসপাতালে চলে আসে। সিটি মেডিকেলে অলরেডি তখন কেলভিনের অপারেশন হয়ে গিয়েছিল। ডক্টর তখন কেলভিনের
যারা কলিগ ছিল তাদের সঙ্গে কথা বলছিল। ওর কলিগরা তো সবাই ডক্টরকে অনেক ধন্যবাদ জানায়। কিন্তু সমস্ত কৃতিত্ব তো আসলে লিনের। লিনের খুব খারাপ লাগে কারণ আজকে ওর সাথে থেকেও নিজে ওই সার্জারিটা করতে পারল না। লিন একপাশে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই শিকোয়া দৌড়ে এদিকেই আসছিল আর ও জোরে চিৎকার করে লিন উইসেন বলে ডেকে ওঠে। লিন এতক্ষণ একটা ঘোরের ভিতরে ছিল, কিন্তু শিকোয়ার ডাক শোনার সাথে সাথেই ওর ঘোরটা কেটে যায় এবং ও শিকোয়ার দিকে তাকিয়ে পড়ে। শিকোয়া তখন ওই করিডোর দিয়ে দৌড়ে লিনের দিকে আসতে থাকে আর লিনের সামনে এসে থমকে গিয়ে বলে, তুমি ঠিক আছো? আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে কিছু হয়ে গিয়েছে কিনা। শুধুমাত্র তোমার জন্য চিন্তা করে আমি সেই ওখান থেকেই এই সিটি মেডিকেলে চলে এসেছি। লিনের মুখে তখন হালকা হাসি দেখা যায়। এবার যে ডক্টর অপারেশন করেছে সে লিনকে দেখিয়ে কলিগদেরকে জানায়, আমার অপারেশনের কৃতিত্ব তো কিছুই নেই, লিনই আমাকে হেল্প করেছে বলেই এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে। যাই হোক, শিগুয়া তখন জানতে পারে এখানে আসলে কেলভিন নামক কারোর অ্যাক্সিডেন্টও হয়েছিল আর লিন কেবলমাত্র তাকে হেল্প করেছে। এরপরে শিগুয়া এবং জিয়াংরুই দুজনেই একটা জায়গায় বসে থাকে। জিয়াংরুই ওর বোনকে বলে, তোমাকে বলেছিলাম না এত বেশি চিন্তা না করতে। এরপরে লিন দ্রুত করে ওর ক্যাবিনেটের সামনে আসে আর দেখে যে শিগুয়া অনেকগুলো কল করেছে। ওকে অনলাইনে কল করেছে, অফলাইনে কল করেছে, কিন্তু লিন একবারের জন্য জানতেও পারেনি যে শিগুয়া ওকে এতবার কল দিয়েছে। লিনের এখন খারাপ লাগে। এদিকে শিগুয়ার মনে মনে রাগ হয় যে লিন এখানে এসেছে, সে সুস্থ স্বাভাবিক আছে, তার ফোন খোলা আছে, তাহলে কেন সে শিগুয়াকে একটা টেক্সট পর্যন্ত করতে পারেনি। তখন শিগুয়ার মা কল দিয়ে বলে, শিগুয়া, লিনের মা আমাকে কল দিয়েছিল এবং লিনের মা জানিয়েছে যে লিন নাকি একটা অপারেশনের জন্য গিয়েছে সিটি মেডিকেলে। শিগুয়া তখন জিজ্ঞাসা করে, মা, লিনের মাকে কখন কল দিয়েছিল লিন? তখন শিগুয়ার মা বলে, ওই তো 4:30টার দিকে। এবার শিগুয়ার খারাপ লাগে। শিগুয়ার ফোনটাও 4:30টার একটু পরেই প্রায় অন করেছে, তাহলে ওকে অ্যাটলিস্ট একটা কল তো দিতে পারতো লিন, না হলে অন্ততপক্ষে একটা টেক্সট তো ওকে করে রাখতে পারতো, ওর ফোন যেহেতু বন্ধ ছিল। এবার শিগুয়া রাগ করে বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। লিন তখন বাহিরে আসে। লিন বলে, আম সরি যে আমি তোমাকে আসলে কল দিয়েও পাইনি। শিগুয়া তখন বলে, আমার ফোন না হয় বন্ধ ছিল, কিন্তু তুমি তো আমাকে একটা টেক্সট পর্যন্ত করতে পারতে। টেক্সট করলে অন্ততপক্ষে যখন ফোনটা আমি খুলতাম তখন আমি দেখতে পারতাম। আজকে যদি তোমার কিছু হয়েছে তো তাহলে কি হতো? আমি সত্যি খুবই রাগ করেছি তোমার উপরে। এমন ইরেসপন্সিবলের মতো তুমি কাজ করবে আমি সত্যিই চিন্তা করিনি। জিয়াংরুই বলে, তুমি কিন্তু ফেসে গিয়েছো লিন ভাইয়া, কারণ আজকে আমার বোন যত রাগ করেছে এমন রাগ করতে কখনোই ওকে দেখিনি। এরপরে শিগুয়া রাগ করে ওখান থেকে চলে আসে আর লিন আর একটা ট্যাক্সি ধরে বারবার শিগুয়াকে কল দিতেই থাকে, কিন্তু শিগুয়া একটা বারের জন্য লিনের কল রিসিভ করে না। কিন্তু লিনকে এখনো দেখতে অন্যমনস্ক লাগছিল, যদিও ওর কিন্তু খুবই খুশি হওয়ার কথা যে শিগুয়া ওকে ভালোবেসে ওকে দেখার জন্য অতদূর ছুটে গিয়েছে। রাস্তার ধারে লিন দেখতে পায় অনেকগুলো ফায়ার ক্র্যাকার্স। তখন ও গাড়িটা থামায় আর সমস্ত ফায়ার ক্র্যাকার্স নিয়ে নেয়। আর ওর মনে পড়ে যে গতকাল রাত্রে যখন শিগুয়া ওকে একটা ক্র্যাকার্স দিয়েছিল তখন বলেছিল যে এটা ফুরিয়ে গেলেই আমি চলে যাব, সেজন্য অনেকগুলো ক্র্যাকার্স কিনে নেয়। এদিকে শিগুয়া আর ওর ভাই বসে বসে খাচ্ছিল। ওর ভাই বলে, দেখলে তো, কোনো ছেলেকেই অত ভরসা করতে নেই। লিন তোমার বিশ্বাস ভেঙে ফেললো তো, যেহেতু প্রেমটা শুরুই করনি তাই আর শুরু করতে হবে না। আসলে ওর ভাই ভয় পায় না জানি ওর বোনটা আবার কাউকে ভালোবেসে ঠকে না যায়, এজন্যই মূলত শিগুয়াকে সে বারণ করে লিনের সঙ্গে বেশি করে মিশতে। তবে লিন তো অন্যরকম ছিল। লিন এক গাড়ি ফায়ার ক্র্যাকার্স নিয়ে সোজা শিগুয়ার রিসোর্টের সামনে এসে থামে আর উপর থেকে এটা জিয়াংরুই দেখে আর ওর বোনকে টেক্সট করে বলে যে জানালা দিয়ে একটু বাহিরের দিকে দেখো, এক গাড়ি ফায়ার ক্র্যাকার্স নিয়ে এসেছে লিন। বুঝলাম না, এগুলো দিয়ে কি তোমার মনটা ভাঙাবেও? শিগুয়া চাচ্ছিল না দেখতে, কিন্তু তার সত্ত্বেও নিজেকে ও দমিয়ে রাখতে পারে না। উপর থেকে একবার দেখে আবার নিজের বেডে শুয়ে পড়ে। ও একদমই লিনের সঙ্গে কথা বলবে না। তবুও শিগুয়ার আবার লিনের জন্য কিন্তু খারাপও লাগছিল। আসলে মেয়ে মানুষ এরকমই। ঠিক তখনই লিন ওকে একটা স্ক্রিনশট পাঠায়। শিগুয়া দেখে যে লিন ওকে টেক্সট করেছিল ঠিকই, তবে ওই টেক্সটটা আসলে শিগুয়ার কাছে পৌঁছায়নি আর লিন সেটা খেয়াল করেনি। এবার লিন বসে বসে ওখানে একটা স্নোম্যান বানাতে শুরু করে। শিগুয়া ওই স্ক্রিনশটটা দেখার সাথে সাথে নিচে নেমে আসে আর বলে, তুমি তো আগেই ওখানে আমাকে বলতে পারতে যে তুমি টেক্সটটা করেছিলে, তবে সেই টেক্সটটা আমার কাছে পৌঁছায়নি, তাহলে তো আমি এত রাগ করতাম না। লিন তখন বলে, আসলে তোমাকে যখন ওই টেক্সটটা আমি করছিলাম তখন আমি নিজেই একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমার নিজের হাতের দিকে আমি তাকিয়ে নিজেই ভাবছিলাম যে দেখি ও আমার জন্য কেয়ার করে কিনা।
আপনাদের নিশ্চয়ই মনে আছে লিনের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা মূলত ওর শিগুয়ার সঙ্গে দেখা করতে যাবে বলেই রাস্তায় হয়েছিল। কিন্তু লিন যখন দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, একদিনের জন্য শিগুয়া ওকে দেখতে যায়নি। সেই জন্য লিনের অনেক মন খারাপ হয়েছিল। যে মেয়ের জন্য ওর অ্যাক্সিডেন্টটা হলো সেই মেয়েটি ওকে একবারের জন্য দেখতে এলো না। সেই জন্য লিন যখন সিটি মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিল তখন ওর মনে হয়েছিল আজকে যদি শিগুয়া ওকে খুঁজে না পায় তাহলে শিগুয়াকে ওকে খুঁজে বের করার চেষ্টা করবে। মূলত শিগুয়ার ওর প্রতি কোনো ভালোবাসা আছে কিনা এটা চেক করার জন্যই লিন অমনটা করেছিল। যদিও লিন জানে যে ও শিগুয়ার সঙ্গে দেখা করতেই সেদিন উশিতে যাচ্ছিল, কিন্তু শিগুয়ার তো এই ব্যাপারে কোনো মেমোরিই নেই। যদিও এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তবে একটু পরেই সেটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। শিগুয়া লিনকে বলে, তুমি কি বোকা? তুমি আমাকে টেক্সট পাঠিয়েছিলে, সেটা তো আমাকে ওখানে বলে দিলেই আমি তোমার উপর এত রাগ করতাম না। আমি সত্যিই ভেবেছিলাম তোমার সঙ্গে কোনো খারাপ কিছু হয়ে গিয়েছে কিনা, আর সেজন্যই তো অমন করে ছুটে গিয়েছিলাম। লিন বলে, আমি সত্যিই খুশি হয়েছি যে তুমি আমার জন্য এতটা পথ অতিক্রম করে ওখানে আমাকে দেখতে গিয়েছো। আসলে লিন এটাই দেখতে চেয়েছিল। এবার শিগুয়া একটা দেশলাই নেওয়ার জন্য যখন এসেছিল, জিয়াংরুই বলে, আপু তুমি আবারও গলে গেলে। তখন শিগুয়া দেখায় সেই স্ক্রিনশটটা। জিয়াংরুই বলে, তারপরেও তুমি এখন লিন ভাইকে ক্ষমা করো না, কারণ ছেলেদেরকে একটু ঘোরাতে হয়, তাহলে তারা আরো বেশি ভালোবাসে। শিগুয়া তখন বলে, আরে কে বলছে যে একদম সিঙ্গেল কমিটির সভাপতি সে নাকি আবার আমাকে প্রেম নিয়ে জ্ঞান দিচ্ছে? তোমার জীবনে কয়টা প্রেম হয়েছে শুনি? জিয়াংরুই তখন বলে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। শিগুয়া বলে, অনেক হয়েছে, আমি এখন দেশলাইটা নিয়ে বাহিরে যাচ্ছি। এটা বলে ও দেশলাই নিয়ে সোজা লিন উইসেনের কাছে দেয়। এরপরে লিন যত ফায়ার ক্র্যাকার্স নিয়ে এসেছিল তার সবগুলো পোড়াতে লাগে, আর উপর থেকে এই সমস্ত কিছু জিয়াংরুই দেখে ওয়াও ওয়াও করতে থাকে। যাই হোক, জিয়াংরুই নিজেও কিন্তু লিনকে অনেক পছন্দ করে, তার সত্ত্বেও ও লিনকে আবার একটু হিংসেও করে যে ওর বোনের সঙ্গে যদি কোনো খারাপ হয়ে যায়। শিগুয়া অনেক হ্যাপি হয় আর বলে, আমি সবসময় চাই তুমি ভালো থাকো, এবং যদি তুমি সত্যিই মেডিকেল প্রফেশনে ফিরতে পারো তাহলে আমি সব থেকে খুশি হব। জিয়াংরুয়েরও মনে হচ্ছিল ও কেননা একটু বাহিরে যাবে আর একটুখানি ফায়ার ক্র্যাকার্স দেখবে। তখন লিন নিজ থেকে জিয়াংরুইকে জোরে জোরে ডাকে আর বলে, বিকালে প্রমিস করেছিলাম যে তোমাদের দুই ভাই বোনকে আমি ট্রিট দেব। জিয়াংরুই নেমে এসো, এখনও দোকান খোলা আছে, আমরা এখন খেতে যাব। জিয়াংরুই তো এক দৌড়ে নিচে নেমে আসে। বেচারা একটু আগে কিন্তু রাগ করেছিল, এখন লিন কিন্তু ওরও মনটা ভাঙিয়ে ফেললো। যাই হোক, এরপরে লিন সোজা বাড়িতে ফিরে আসে আর এসেই ওর মাকে প্রথমে জড়িয়ে ধরে আর বলে, মা, আমি দিনের পর দিন ভেবেছি যে মেয়েটার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়েটা কেন একটিবারের জন্য আমাকে দেখতে এলো না। আর আজকে আমাকে যখন ও খুঁজে পাচ্ছিল না তখন ও নিজে দৌড়ে গিয়েছে সিটি মেডিকেল পর্যন্ত। আমি জানি না মা, এখান থেকে 2 বছর আগে ঠিক কী হয়েছিল আমাদের সাথে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিনা, কিন্তু আমি সমস্তই তা ভুলে যেতে চাই। পিছনের সমস্ত কিছু আমি পিছনেই ফেলে আসতে চাই। আমি এখন যে শিগুয়াকে চিনি আমি সেই শিগুয়াকেই ভালোবাসতে চাই। ওর মা তখন খুব হ্যাপি হয়। ওর মা বলে, শিগুয়া তোমাকে দেখতে হাসপাতাল পর্যন্ত ছুটে গিয়েছিল, তার মানে শিগুয়া সত্যিই তোমাকে ভালোবাসে। লিনের এবার ভালো লাগে। লিন এবার ওর সেই বন্ধুকে কল দেয় যে বন্ধুই মূলত ওকে বলেছিল যে শিগুয়া নামের একটি মেয়ে তোকে পছন্দ করে। লিন ওর বন্ধুকে বলে যে তুই এখন কোথায় আছিস। ওর বন্ধু জানায় সে নাকি এখন বিদেশে আছে। লিন তখন বলে, ঠিক আছে, তুই দ্রুত ফিরে আয়, তোর সাথে আমার কথা আছে। ওর বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে জুয়াংশুকে দেখতে পায়। জুয়াংশুর বারবার মনে হচ্ছিল কেলভিন ওকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কেলভিনের কাছ থেকে কথাটাও পুরোপুরিভাবে শুনতে পায়নি। তবে কি কোনো সম্পর্ক নেই শিগুয়া আর লিন হুইসেনের? এজন্য দ্রুত করে শিগুয়ার্সের রিসর্ট তার সামনে এসে দাঁড়ায়। মনে হয় কিছু বলতে চেয়েছিল শিগুয়াকে, কিন্তু না, বেচারা এতটাই কাপুরুষ যে কোনো কিছুই বলতে পারে না, এমনকি শিগুয়াকে নিচে পর্যন্ত ডাকতে পারে না। ওর মনে পড়ে যায় যখন ও জিয়াংরুইকে পড়াতে যেত তখন শিগুয়ার সঙ্গে বেশ অনেক ভালো মুহূর্ত কেটেছে ওদের। শিগুয়া জুয়াংশুকে মন থেকে ভালোবাসতো, তবে জুয়াংশুও আসলে শিগুয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। মনে হয় ওর ফ্যামিলি অনেক গরিব ছিল, ওর নিজের কোনো পজিশন ছিল না বলে ও শিগুয়াকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তবে ভাই, সময় একবার চলে গেলে জীবনকে আর সেকেন্ড সুযোগ দেয়? অনেক ক্ষেত্রেই জীবন সেকেন্ড সুযোগ দেয় না। যেদিন শিগুয়া অনেক কষ্ট পেয়ে জুয়াংশুকে মেসেজ দিয়ে বলেছিল তোমার কি রংরঙের সঙ্গে সম্পর্ক আছে, যদি উত্তর দাও তাহলে ধরে নিব সম্পর্ক নেই, কিন্তু সেই মেসেজের আজও পর্যন্ত জুয়াংশু কোনো উত্তর দেয়নি। আমি বুঝলাম না, জুয়াংশু যদি সত্যিই শিগুয়াকে ভালোবাসবে তাহলে ওই মেসেজটার উত্তর ও এখনও তো দিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত ও সেই মেসেজের উত্তর দেয়নি। এদিকে আমরা শিগুয়াদের বাস দেখতে পাই। ওরা অন্য একটা জায়গায় ট্রাভেল করার জন্য বাসে করে এসেছিল। তখন লিন উইসেন এবং তার পরিবারও এই বাসে ওঠার জন্যই দাঁড়িয়েছিল, কারণ ওদের যে গাড়িতে করে যাওয়ার কথা ছিল
ছিল সেই গাড়িটা নাকি ব্লক হয়ে গিয়েছে, তাই শিগুয়াদের বাসে করেই ওরা যেতে থাকে। আর এতে শিগুয়া সত্যি খুব খুশি হয়েছিল। ওরা দুই ফ্যামিলি প্রায় একরকমই, মানে মানুষগুলো প্রায় একই রকম। শিগুয়াকে আর লিনকেও সবাই অনেক সাপোর্ট করে। ওরা একসঙ্গে এই জায়গাটা ভ্রমণ করে, অনেকগুলো একসাথে ছবি তোলে। তাছাড়া এল্ডার্সদের জন্য খাবারও ওরা দুজনে মিলে কেনে। তখন শিগুয়ার মামা মামি বলে যে শিগুয়াকে কিন্তু লিনের সাথে খুব মানিয়েছে। আমি তো চাই খুব দ্রুতই ওদের ভিতরে একটা সম্পর্ক হয়ে যাক, আর আমাদের দুই পরিবারের ভিতরের আত্মীয়তার সম্পর্ক আরো বেশি দৃঢ় হোক। সত্যি শিগুয়ার মামা মামির মতো মামা মামি সবাই পেলেই তো হতো। যাই হোক, এরপরে লিনের মা এবং লিনের ওই আঙ্কেল বলে যে তারা সুইজারল্যান্ডে ফিরে যাবে আর এখনই তাদের ফ্লাইট, তাই ওরা এখান থেকে চলে যাওয়ার জন্য এদের সবার কাছ থেকে বাই বাই জানিয়ে চলে যায়। এদিকে আমরা আবার জংশুকে দেখতে পাই, ও সেই সিটি হাসপাতালে কেলভিনকে দেখার জন্য এসেছিল। কিন্তু যখন ওই হেঁটে যাচ্ছিল তখন হুট করে ও শিগুয়ার কণ্ঠ শুনতে পায়। আসলে লিন ফোনে শিগুয়ার সঙ্গে কথা বলতে বলতে আর এক সাইড দিয়ে আসছিল, আর ফোনটা স্পিকারে দেওয়া ছিল। জংশুর আর বুঝতে বাকি থাকে না যে লিন উইসেন এবং শিগুয়ার ভিতরে কোনো সম্পর্ক নেই, কারণ ও বুঝেই গিয়েছে যারা এরকম সুন্দরভাবে কথা বলে বেড়াতে পারে তাদের ভিতরে প্রেমের সম্পর্ক অবশ্যই আছে। এদিকে শিগুয়া যখন এই রিসোর্ট ছেড়ে চলে যাবে তখন ওর খুব খারাপ লাগছিল, কারণ লিন ওকে কতগুলো স্নোম্যান দিয়েছে, এগুলো তো সাথে করে নিয়ে গেলেই গলে যাবে। তার চেয়ে বরং এগুলো এখানেই ও রেখে যাবে, কিন্তু যাওয়ার আগে এগুলো সুন্দর করে একটা ভিডিওও করবে। এরপরে এগুলোর ভিডিও করে আর কিছু ছবিও তোলে, আর সেগুলো ও লিন উইসেনকে পাঠিয়ে দেয়। লিন তো অনেক খুশি হয়েছে যে শিগুয়া এই অ্যাটাচমেন্ট ছাড়তে পারছে না। যাই হোক, মাকে পৌঁছে দিয়ে লিন আসে ওর নানুর সঙ্গে দেখা করতে। ওর নানু সবসময় চায় যে লিনের কাঁধে সমস্ত দায়িত্ব দিতে, তবে লিন সমস্ত দায়িত্বটা নিতে চায় না, যদিও ওর নানা মনে মনে এটা একদম বুঝে গিয়েছে যে লিনের হাতে দিলেই এই কোম্পানি ভালোভাবে চলবে। যদিও লিনের মামা এদিকে চিন্তা করছে যে লিনকে কিভাবে এই পথ থেকে সরানো যায়, না হলে তাদের ছেলে তো কিছুই পাবে না। সেজন্য লিনের মামা সোজা চলে যায় শিগুয়ার বাবার সঙ্গে দেখা করতে, কারণ ওদের যে কোম্পানি সেটার 49% শেয়ার শিগুয়ার বাবার ছিল। আর এই লোক এখন শিগুয়ার বাবাকে ম্যানেজ করতে লাগে আর বলে যে লিনের সঙ্গে আপনার মেয়ের মনে হয় কোনো একটা ঝামেলা আছে, মানে সম্পর্ক থাকতে পারে, আপনি প্লিজ দেখুন, আমি চাই না লিন এই সমস্ত সম্পত্তির মালিক হোক। যাই হোক, শিগুয়ার বাবা এবার একটু চিন্তায় আছে যে লিনের সঙ্গে তার মেয়ের কি আসলেই কোনো কিছু সম্পর্ক আছে। ঠিক তখনই আমরা দেখতে পাই শিগুয়ার বাবার গাড়িতে ফেং নামের সেই মহিলা এবং তার মেয়ে, যার নাম হলো মা নিং অ্যান, এরা দুজন উঠেছে। মূলত এটা এখন শিগুয়ার বাবার প্রেজেন্ট গার্লফ্রেন্ড আর কি, বিয়ে কিন্তু হয়নি। আর তার মেয়েকে শিগুয়ার বাবা নিজের মেয়ের মতো করেই দেখে। এদিকে আমরা শিগুয়ার ওয়ার্ক প্লেস দেখতে পাই, যথারীতি কাজকর্ম আবার শুরু হয়েছিল। শিগুয়া নিজের মায়ের কথা মতন পিভি গার্ডেন নিয়ে অনেক রকমের আইডিয়া করে ফেলেছে, আর সেগুলো লিনের সঙ্গে শেয়ার করে। তবে এই নিয়েও আরও পড়াশোনা করতে চায় বলে লিন ওকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ এই সম্পর্কিত অনেক বই আছে লিনের বাড়িতে যেগুলো লিন নিজে পড়েছে। শিগুয়াকে সেগুলো দেওয়ার জন্যই ও এসেছিল। শিগুয়ার তো খুবই ভালো লাগে, যদিও লিনের হাতের ব্যাপারে শিগুয়া এখন আরও বেশি জানতে পারে আর শিগুয়ার খুব খারাপ লাগে, কিন্তু লিনের এখন আর কিছু মনে হয় না যে শিগুয়ার জন্যই অ্যাক্সিডেন্টটা ওর হয়েছে। এর পরের দিন আমরা দেখতে পাই শিগুয়া যথারীতি ওর কাজকর্ম করে ফিরছিল, এবং ঠিক তখনই ওর বাবা ওকে কল দিয়ে বলে, শিগুয়া তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আর শিগুয়ার বাবার হাতে আমরা দেখতে পাই লিনের যে ব্যাকগ্রাউন্ড বা সিভি সেটা শিগুয়ার বাবার হাতে ছিল। শিগুয়ার বাবা একদমই লিনকে পছন্দ করে না। শিগুয়ার বাবা এবার শিগুয়ার সঙ্গে দেখা করতে আসে। শিগুয়া তখন ওর বাবাকে বলে, তুমি বিশেষ কোনো কারণে বোধহয় আমাকে ডেকেছো, কি বলতে চাও? তখন শিগুয়ার বাবা বলে, দেখো আমি জানি তুমি শুনছো ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করো যেখানে ডেপুটি জিএম নাকি আবার লিন। আমি শুনেছি তোমাদের দুজনের ভিতরে কোনো একটা রোম্যান্টিক সম্পর্ক নাকি চলছে, যেটা সবাই বলা বলি করছে। অফিস রোম্যান্স খুবই খারাপ জিনিস, আর আমি চাই না তোমার বসের সঙ্গে তোমার সম্পর্ক হোক। তাছাড়া লিন সম্পর্কে তুমি কতটা জানো? তুমি কি জানো সে কতটা চালবাজ একটা ছেলে? এবং শিগুয়ার বাবার চোখে লিন খুবই খারাপ মানুষ, এবং সেটাই সে শিগুয়ার মাথায় ঢোকাতে শুরু করে। কিন্তু শিগুয়া তখন বলে, দেখো বাবা, তুমি লিন সম্পর্কে বেশি জানোই না, না জেনে তার সম্পর্কে কথা বলবে না। আমি ওর আন্ডারে কাজ করি, আমি খুব ভালো করেই জানি লিন কেমন, তাই লিনকে নিয়ে সার্টিফিকেট তুমি আমাকে দিবে না। ওর বাবা তখন বলে, তুমি কি জানো মা নিউইয়ানকে একবার প্রপোজ করেছিল লিন, এমনকি উশিতে মা নিউইয়ানের সঙ্গে দেখা করতে যাবার জন্যই মূলত লিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথা শুনে শিগুয়া উঠে দাঁড়ায় আর বলে, কে? মা নিউইয়ানকে প্রপোজ করেছিল লিন? আমি বিশ্বাস করি না। এটা বলে ও সোজা ওখান থেকে চলে আসে। এরপরে ও সোজা লিনের বাড়িতে এসেছিল। আজকে লিনের সঙ্গে বিকাল 5টায়ও দেখা করার কথা ছিল, কিন্তু ও একটু আগেই চলে এসেছে।
কিন্তু ওর মনে তো অনেক প্রশ্ন, ওর বাবা আজকে কি বলল। শিগুয়া কিন্তু খুব ভালো করে মা নিয়ানকে চেনে। মা নিয়ান ওই মেয়েটার কথা আপনাদের নিশ্চয় মনে আছে, ওর বাবার সেই গার্লফ্রেন্ডের মেয়ে আর কি। যাই হোক, মা নিয়ানের সঙ্গে সম্পর্ক লিনের এটা একদমই মানতে পারে না শিগুয়া। কিন্তু কিভাবে লিনকে এই কোশ্চেনগুলোও করবে। এদিকে লিন তখন বাসায় বসে ওর হাতের প্র্যাকটিস করছিল। এবার পানি নেওয়ার জন্য যখন ও বাহিরে আসে তখন জানালা দিয়ে ও দেখতে পায় যে এখানে বাহিরে শিগুয়া দাঁড়িয়ে আছে। লিন তখন একটু হালকা মুচকে হাসি দিয়ে নিজের কাজকর্ম গুছিয়ে বাহিরে চলে আসে আর শিগুয়াকে বলে, আমি তোমাকে বলেছিলাম যে 5টার সময় আমি নিজে গিয়ে তোমাকে পিক আপ করবো, কিন্তু তুমি আগে চলে এসেছো। বেশ ভালো হয়েছে, চলো আশেপাশে কোথাও গিয়ে বসি। শিগুয়া তখন বলে, আমার একটু আগে বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবার সঙ্গে দেখা করে সোজা তোমার এখানে এসেছি। বাবা আজকে তোমাকে নিয়ে কথা বলছিল। বাবা জানতে পেরেছে যে আমাদের ভিতরে নাকি কিছু একটা চলছে, আর বাবা চাইছে আমি যেন তোমার থেকে দূরত্ব বজায় রাখি আর তোমার কোম্পানিটাও আমি ছেড়ে দিই এবং অন্য কোম্পানি বা বাবার কোম্পানিতে জয়েন করি। লিন উইসেন তখন বলে, তোমার বাবার নজরে বোধহয় আমি খুবই খারাপ মানুষ। শিকুয়া তখন বলে, আমি জানি না, কিন্তু বাবা কি বলেছে জানো? বাবা বলেছে মা নিয়ানের সঙ্গে নাকি তোমার সম্পর্ক, মানে তুমি নাকি মা নিয়ানকে কোনো এক সময় প্রপোজ করেছিলে। সময়টা হলো এখান থেকে 2 বছর আগে, এবং তুমি নাকি মা নিয়ানের সঙ্গে দেখা করতে উশিতে যাচ্ছিলে, যেখানে তোমাদের একসঙ্গে ব্লসম দেখার কথা ছিল, আর সেদিনই তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এই কথা শুনে লিন ওকে ধরে আর বলে, কি তোমার বাবা এই কথা বলেছে? মানিয়ান নামের কারোর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, সেটাকে আমি তো তাকে চিনি না। শিকুয়া বলে, তুমি মানিয়ানকে চেনো না? লিন বলে, না, এই নামটাই তো আমি কখনো শুনি। শিকুয়া তখন বলে, আমি জানতাম যে তোমার সাথে মানিয়ানের কিছু থাকতে পারে না, কিন্তু তাহলে বাবা ওই কথা কেন বলল? লিন তখন বলে, 2 বছর আগে আমি উশিতে যাচ্ছিলাম এবং আমি ব্লসম দেখার জন্যই যাচ্ছিলাম, তবে আমাকে ইনভাইট করেছিল নি শিগুয়া, মানে তুমি। আমি তো তোমার সঙ্গে দেখা করতেই যাচ্ছিলাম, তোমার কি কিচ্ছু মনে নেই শিগুয়া? শিগুয়া বলে, আমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলে, কিন্তু আমি তো সেই সময় তোমাকে চিনতাম না, আমার তো তোমার সাথে দেখা হয়নি। লিন বলে, তোমার মনে আছে মিস ইউ এর বার্থডে পার্টিতে আমি গিয়েছিলাম, ওখানে তুমিও গিয়েছিলে, আর সেখানেই আমি তোমাকে প্রথম দেখেছিলাম। পরে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলেছিল যে তুমি নাকি আমার প্রেমে পড়েছো আর আমার সঙ্গে ব্লসম দেখতে চাও, আর সেজন্যই আমি গিয়েছিলাম। শিগুয়া বলে, সত্যি আমি তখন তোমাকে চিনতাম না, আর এই কথা আমি বলিনি। সাথে সাথেই ওর বন্ধুকে কল দেয় লিন আর বলে যে তুই কি এখন দেশে আছিস? ওর বন্ধু বলে, হ্যাঁ। লিন বলে, ঠিক আছে, তাহলে বাড়িতেই থাক, আমি এক্ষুনি আসছি। এরপরে শিগুয়াকে নিয়ে লিন গাড়ি চালিয়ে সোজা ওর সেই বন্ধুর বাড়ির সামনে এসে হাজির হয়। যদিও এই বন্ধুকে কিন্তু শিগুয়াও চেনে, কারণ এর মায়ের বার্থডেতেই ওরা সবাই ওখানে এসেছিল এই 2 বছর আগে। যাই হোক, আজকে লিন এসে সোজা জিজ্ঞেস করে, 2 বছর আগে এক্স্যাক্টলি তুই আমাকে ফোন দিয়ে ঠিক কী কী বলেছিলি সেই কথাগুলো আজকে আবারও বল। ওর বন্ধু তখন বলে, এত দিন আগে বলেছিলাম সেসব কথা কি আমার মনে আছে? লিন বলে, তাহলে আমি বলছি তুই সেদিন কি বলেছিলিস? সেদিন আমি অনেক বড় একটা সার্জারি, প্রায় 8 ঘন্টা একটানা সার্জারি করে তারপরে উঠে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই তুই আমাকে ফোন দিয়ে বলেছিলিস একটি মেয়ের সঙ্গে তুই আমাকে দেখা করাতে চাস। তখন আমি বলেছিলাম যে এইসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন তুই বলেছিলিস যে নি শিগুয়া নামের একটি মেয়ে নাকি আমার প্রেমে পড়েছে এবং সে আমাকে ইনভাইট করেছে উশিতে পাম ব্লসম দেখার জন্য, আর সেদিন আমি সোজা ওখান থেকে কোনো কিছু না চিন্তা করে চলে এসেছিলাম, কারণ শিগুয়াকে আমি আগেই দেখেছিলাম। আমার নিজেরও ভালো লেগে গিয়েছিল শিগুয়াকে। তবে সেদিন আসতে আসতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে যখন আমি হাসপাতালে ছিলাম তুই বলেছিলিস যে তুই মেয়েটিকে সাথে করে নিয়ে আসতে পারিসনি এবং মেয়েটিও নাকি আমাকে আর দেখতে চায়নি। আমার তখন এত খারাপ লেগেছিল যে মেয়েটির সঙ্গে দেখা করতে আমি সেই সাংহাই থেকে উশিতে যাচ্ছিলাম, আর সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যার জন্য আমি আমার ক্যারিয়ার হারিয়ে ফেললাম। সেই মেয়েটি একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে এলো না। আমি ধুকে ধুকে মরেছি নিজের ভিতরে। আর তারপরে আমার শিগুয়ার সঙ্গে দেখা হয়। এখন তুই বল যে সেদিন আসলে কে তোকে এই কথাগুলো বলেছিল? বন্ধু তখন বলে, তুই আমাকে মাফ করে দিস। আসলে মা নিয়ান নামের একটি মেয়ে আমাকে বলেছিল যে তার নাম নাকি নি শিগুয়া এবং সে তোকে পছন্দ করে, আর সে নাকি নি চেং ইউয়ানের মেয়ে, মানে শিগুয়ার বাবার নাম নি চেং। তো আমি ভেবেছিলাম যে নি চেং ইউয়ানের মেয়ে, সে তো হাই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, তোর সঙ্গে খুব ভালো মানাবে, আর সেজন্যই মূলত আমি কোনো কিছু না জেনেই তোকে বলেছিলাম যে নি শিগুয়া নামের একটি মেয়ে আসলে তোর প্রেমে পড়েছে এবং পাম ব্লসম দেখার জন্য তোকে উশিতে যেতে বলেছে। আমি জানতাম না ওই মেয়ের আসল নাম হলো মা নিয়ান। সে নিজের পরিচয় গোপন করে শিগুয়ার পরিচয়টা নিয়েই মূলত তোকে যেতে বলেছিল, এবং আমি মাত্র কিছুদিন আগেই তার সত্যতা জানতে পেরেছি। তারপর থেকে ওই মেয়ের সঙ্গে আমি কোনো কথা পর্যন্ত বলি না, আর তোকেও বলার সাহস পর্যন্ত পাইনি। যাই হোক, এরপরে
খুবই রেগে গিয়েছিল লিন এবং নিজের গাড়িতে গিয়ে বসে। শিগুয়া লিনের সঙ্গে কথা বলতে গেলেও লিন আর শিগুয়ার সঙ্গে কথা বলে না। এখন দুজনের কাছেই সমস্তটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে সেদিন আসলে শিগুয়া লিনকে যেতে বলেনি, বরং বলেছিল মানিওয়ান যে আসলে শিগুয়ার পরিচয়টা নিয়ে মিথ্যা কথা বলেছিল। আর এই একটা মিথ্যার জন্য পুরো ক্যারিয়ারটা হারিয়ে ফেলল লিন। লিন সোজা ওখান থেকে আবারও ফিরে আসে সঞ্চুতে, কিন্তু একটাও কথা বলেনি ও শিগুয়ার সঙ্গে। শিগুয়াকে বলে, শিগুয়া এখন আমার মাথার ভিতরে অনেক কিছু চলছে, আমার নিজের একটু হেড ক্লিয়ার করার দরকার আছে, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, আমার এখন মনে হচ্ছে একটু একা থাকা উচিত। শিগুয়া বলে, আচ্ছা ঠিক আছে। শিগুয়া সমস্তটাই বুঝতে পেরেছে যে লিন এখানে অপমানিত হয়েছে, প্লাস একজন স্ট্রেঞ্জারের জন্য ও নিজের ক্যারিয়ারটা পর্যন্ত হারিয়েছে, তাই শিগুয়া ওকে আর জোর করে না। গাড়ি থেকে নামার পরে শিগুয়া ফোন দেয় ওর বাবাকে আর বলে, বাবা তুমি জানো মানিয়ান কি করেছে? সে আমার পরিচয় নিয়ে লিন উইসেনকে বলেছিল তার সঙ্গে দেখা করতে, আর ওর কথার চালে ফেসেই মূলত লিন সেদিন ছুটে গিয়েছিল উশিতে, আর যাত্রাপথেই ওর উশির একদম এন্ট্রান্সে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই মানিয়ান আর তার মা সবসময় তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি ভাবছিলে যে আমরা বোকা, অবশেষে তো দেখা গেল তুমিই বোকা। সাথে সাথে ওর বাবার মনে পড়ে যায় এখান থেকে 2 বছর আগে যেদিন শিগুয়ার বাবা গিয়েছিল মানিয়ানদের বাড়িতে, সেদিন নিয়ান বলেছিল, আঙ্কেল আমি না একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেটা হলো আসলে লিন হুইসেনকে তো আপনি চেনেন, ওকে আমি বলেছিলাম উশিতে আসার কথা, সে আমার প্রেমে পড়েছিল, সে আমাকে প্রপোজ করেছিল, তাই আমি বলেছিলাম তাকে ব্লসম দেখাবো, কিন্তু যাত্রাপথেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি আর তার সঙ্গে দেখা করতে যেতে চাচ্ছি না। সে এখন হাসপাতালে ভর্তি, কিন্তু আমি একদিনও তার সঙ্গে দেখা করতে যাইনি, কারণ আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আমার জন্য ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদিও আমার তো কোনো দোষ নেই, সে আমাকে ভালোবেসে আমার সঙ্গে দেখা করতে আসছিল বলে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার তার আঙ্কেল বলে যে ঠিক আছে তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি ওই ব্যাপার সামলে নিব, এতে তো তোমার কোনো দোষ নেই, ছেলেটা তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, অ্যাক্সিডেন্ট তো কারো হাতে নেই, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? নিয়ান বলে, আসলে আমি অনেক ভালো মনের, তো এর জন্যই কষ্টটা পাচ্ছিলাম। সেদিন কিন্তু ও একবারের জন্যও বলেনি যে শিগুয়ার নাম ব্যবহার করে এবং এই লোককে নিজের বাবা সাজিয়ে সে মূলত বলেছিল লিনকে দেখা করার কথা। যাই হোক, এখন আবার প্রেজেন্টের ঘটনা দেখি, যেখানে নিয়ান এসে তার মায়ের সঙ্গে কথা বলছিল আর বলছিল, আঙ্কেল নি কিন্তু আমাদের উপর অনেক সদায়, তাই যে করেই হোক তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়েই আমাদেরকে চলতে হবে। ওর মা বলে, সে তো অবশ্যই, এজন্যই তো আমার ভার্সিটি লাইফের ক্রাশ ছিল সে, কিন্তু তাকে আমি বিয়ে করতে কখনো চাইনি, তা সত্ত্বেও এখন তার সঙ্গে আছি কারণ তোমার বাবা মারা গিয়েছে। যাই হোক, ওদের বাবা আসলে মারা গিয়েছে বলেই টাকা পয়সার জন্য নিকে হাতে রেখেছে নিয়ানের মা। ঠিক তখনই এখানে প্রবেশ করে নি আর এসে অনেক চিৎকার করে বলে, তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করো সে কী করেছে। 2 বছর আগে সে নিজের নাম ভাঙিয়ে শিগুয়ার নাম সাজিয়ে তারপরে লিনকে দেখা করতে বলেছিল, আর এখন শিগুয়া সমস্তই জানতে পেরে গিয়েছে। এরকম একটা কুলাঙ্গার মেয়ের তুমি জন্ম দিয়েছো বলে অনেক হাইপার হয়ে যায় আর অনেক চিৎকার করতে করতে তার বুকে পেইন ওঠে। ফাং তখন অনেক কান্নাকাটির অভিনয় করতে লাগে আর বলতে লাগে যে ওকে এবারের মতো মাফ করে দাও, আমি ওকে সঠিকভাবে শিক্ষা দিতে পারিনি, কিন্তু এখন থেকে আমি ওকে সঠিক শিক্ষা দেব। এরপরে নিয়ে এখান থেকে চলে গেলে নিজের মেয়ের উপরে অনেক রাগারাগি করে ফাং আর বলে, তুমি এত বড় ব্লান্ডার করে ফেললে অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি। লিন যখন হাসপাতালে ভর্তি ছিল তখনই তো তুমি তাকে দেখতে যেতে পারতে, তাকে সরি বলতে পারতে, তুমি শিগুয়ার পরিচয় ভাঙিয়েছিলে, সেটাই তো ছিল সঠিক সময়, তুমি লিনকে বলতে পারতে। একে তো তুমি শিগুয়ার পরিচয় নিয়েছো আর তারপরে লিনের অ্যাক্সিডেন্টের পরে তাকে দেখতে পর্যন্ত যাওনি, তুমি কত বড় ব্লান্ডার করেছো বুঝতে পারছো? তখন নিয়ান বলে, আসলে আমি ভেবেছিলাম লিন তো অনেক বড়লোক বাড়ির ছেলে, সেজন্য ওকে একটু ফাঁসাবো, কিন্তু পরে যে ওর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা বুঝতে পারিনি। এদিকে আমরা শিগুয়ার মাকে দেখতে পাই, শিগুয়ার মা হুট করে তার এক্স হাজব্যান্ডের কাছে ফোন দিয়ে বলে, হঠাৎ করে তুমি এই বিশাল অ্যামাউন্টের একটা টাকা কেন শিগুয়ার অ্যাকাউন্টে দিয়েছো? কি এমন হয়েছে? শিগুয়াকে কেন এত টাকা দিয়েছো? শিগুয়ার বাবা তখন বলে, এমনি দিয়েছি, শিগুয়ারও তো খরচপাতি লাগে এজন্য আর কি। তখন শিগুয়ার মা শিগুয়াকে কল দিয়ে বলে, তোমার বাবার সঙ্গে কি কোনো কিছু হয়েছে? তোমার বাবা হুট করে বিশাল অ্যামাউন্টের একটা টাকা তোমার অ্যাকাউন্টে দিয়েছে। শিগুয়া তখন মনে মনে ভাবে যে মাকে যদি নিয়ান এবং তার মায়ের ব্যাপার বলি তাহলে মা হয়তো কষ্ট পাবে, কারণ বাবা তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তাই ওর মাকে বলে, কই না তো মা, কোনো কিছু তো হয়নি, বাবা মনে হয় এমনিই দিয়েছে, তুমি অত চিন্তা করো না। এদিকে আমরা লিন উইসেনকে দেখতে পাই, ও একটা বাড়ির সামনে এসে থামে এবং তারপরে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর এই বাড়িটা ওর মায়ের কেনা। এই বাড়িটা ওরা কিনেছিল এখানে থাকবে বলেই, কিন্তু আলটিমেটলি এই বাড়িতে ওদের একসঙ্গে থাকা হয়ে ওঠেনি। তবে লিন এখানে বেশ অনেক দিন ছিল। লিন যখন মেডিকেল পড়েছিল তার সমস্ত বইপাতিগুলো এখানেও রেখে দিয়েছে, এখানে ওর অনেক স্মৃতি আছে। আজকে ওর খুব খারাপ লাগছিল তাই ও এখানে বসেছিল। এর পরের দিন দেখতে পাই লিন ওর অফিসে যায় না। এনজি তখন শিগুয়াকে জিজ্ঞেস করে, বস আজকে
অফিসে আসেনি শিগুয়া, কিছু হয়েছে, তুমি জানো কিছু? শিগুয়া তখন মনে মনে বলে যে হয়তো বা সে খুব চিন্তায় আছে এবং গতকালকে ঘটনার জন্য আসেনি, কিন্তু ওই ইয়ানচিকে এই ব্যাপারটা বলে না। তখন ম্যানেজার এসে জানায় মিস্টার লিন প্রায় মাসখানেক এখন আর অফিসে আসবে না। এই কথা শোনার পরে শিগুয়ার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ শিগুয়ার মনে পড়ে যায় লিনের সঙ্গে কাটানো সময়গুলো। আসলে লিন নিজে ভিতরে কত কিছু সাফার করেছে। এরপরে আমাদের উত্তর চায়না দেখানো হয়, যেখানকার আবহাওয়া পুরোই অন্যরকম ছিল। লিন আসলে নিজের ব্রেনটা ক্লিয়ার করার জন্য এত দূরে চলে এসেছে, নিজেকে একটু আইসোলেটেড রাখতে চেয়েছে, অন্য ধরনের মানুষজনের সঙ্গে মিশতে চেয়েছে, নিজের পাস্ট থেকে মুভ অন করতে চেয়েছে। তো এখানে আসার পরে ও একটা দোকানে বিশেষ কিছু কার্ড দেখতে পায়। এখানকার কিছু কার্ড ওর খুব পছন্দ হলে ও সেই কার্ডগুলো কিনে নেয় এবং এখানে যত সাইট ভিজিট করা যায় ও সবখানে ভিজিট করতে থাকে। তবে ও এখানে জাস্ট সলো কোনো ভ্রমণে আসেনি, বরং এখানকার বিভিন্ন জিনিসপত্র পর্যবেক্ষণ করতে এসেছিল, যেটা ওর কাজের সাথেও রিলেটেড। এবং এখানে ও যেসব লোকজনের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইভেন প্রায় মাসখানেকের মতো ও এখানে থাকতে আরম্ভ করে। এখানে বিভিন্ন মানুষজন ওকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তাদের কাজের সাথে সাথে ও ওইসব মানুষগুলোর সঙ্গে অনেক পরিচিত হয়ে ওঠে। এরপরে ও এখান থেকে একদিন একটা চিঠের খাম কিনে নেয় এবং মনে মনে ভাবে এই একটা মাস ও যত জায়গায় ঘুরেছে সেই সমস্ত জায়গাগুলোর নাম এবং তারিখ ও লিখে রেখেছিল সেই কার্ডে, যে কার্ডগুলো কিনেছে। এবং 2013 সাল ছিল এখন, আর ফেব্রুয়ারি মাস। ও তারিখ দিয়ে এবং কোথায় কোথায় ঘুরেছে সেটা ওই কার্ডগুলোতে সংরক্ষণ করে রাখে। আর এরপরে ওর মনে হয় যে এখন ওর উচিত শিগুয়াকে একটা চিঠি লেখা। এরপরে ও শিগুয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখতে শুরু করে। সেখানে ও লিখেছিল, শিগুয়া, আমি প্রথম তোমাকে দেখেছিলাম 15ই জানুয়ারি 2011 সালে। সেদিন ছিল আমার বন্ধুর মায়ের বার্থডে। আমি কখনোই এইসব অনুষ্ঠানে যেতে কমফোর্ট ফিল করতাম না। আমি একজন ডক্টর, আর ওই বার্থডে পার্টিতে এসেছিল সব বিজনেসম্যানরা। সো এটা আমার জনরাও না, আর সেজন্য আমি এখানে আসতেও চাইনি। কিন্তু আমার বন্ধুর অনেক অনুরোধের কারণে আমি এখানে এসেছিলাম। আর তারপরে মনে মনে ভাবলাম কিছুক্ষণ বসে তারপরে মানুষজনের সঙ্গে কথা বলে না হয় চলে যাব। ঠিক তখনই আমি শুনতে পাই যে পিছনে দুইজন গসিপ করছে। তোমার বাবা যখন প্রবেশ করে একটি মেয়েকে নিয়ে, তখন সবাই বলাবলি করছিল, আরে মিস্টার নি দেখছে একটা মেয়েকে নিয়ে এসেছে, এটা কি ওনার মেয়ে শিগুয়া? না তো, তার মেয়ে শিগুয়া তো দেখতে আরও বেশি সুন্দর। তবে কি এটা ওনার গার্লফ্রেন্ড? না, ওনার গার্লফ্রেন্ড এত কম বয়সী কেন হবে? আর এইসব কথা আমার পিছনেই চলছিল, যদিও আমি এগুলো অ্যাভয়েড করছিলাম। ঠিক তখনই একটা লোক তোমার বাবার সঙ্গে কথা বলতে চায় এবং তার নিজের কার্ডটা দিতে গেলে সেই কার্ডটা শিগুয়া তুমি এসে নিয়ে নাও এবং তুমি ওই লোকটির উপর মুখের উপরে অনেক কড়া জবাব দিয়ে দাও। আসলে ওই লোকটি তোমার মাকে ক্রিটিসাইজ করেছিল, আর সেজন্য তুমি তোমার মায়ের হয়ে ওই লোকটির অনেক কথা শুনিয়ে দাও। ইভেন তখন সবাই বলাবলি করছিল, এটাই তো শিগুয়া, মিস্টার নিয়ের আসল মেয়ে। তাহলে তার পাশের মেয়েটিকে? সেদিনই তোমাকে আমি প্রথম দেখেছিলাম, আর প্রথম দেখাই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি আসলে সবসময় ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ ছিলাম। তারপরে তুমি তো জানোই, যখন তোমার প্রেমে পড়ে যাই, তারপরে তোমার কথা ভেবে আমি উশিতে পর্যন্ত যাই, আর সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমাদের আবার শিগুয়াকে দেখানো হয়। যেহেতু শিগুয়া ভেবেই নিয়েছে যে এখন লিন একটু একা থাকতে চেয়েছে, তাই ওকে টেক্সট করা কিংবা কল করা উচিত হবে না। তাই শিগুয়ার বারবার মনে হলেও ও কোনো টেক্সট বা কল আর করে না লিনকে, কিন্তু মনে মনে ওকে খুব মিস করে। যাক, এরপরে লিন পরদিন সকালবেলা আসে আর সেটা পোস্ট অফিসে পাঠিয়ে দেয়। একদম শিগুয়ার ঠিকানায় যেন সেটা চলে আসে। তবে লিন ওটা পাঠিয়েছিল শিগুয়ার অফিসের ঠিকানায়। সেদিন শিগুয়া রীতিমতো কাজ করে যখন যাচ্ছিল, ঠিক তখনই অফিস থেকে ওকে একটা এনভেলপ দেওয়া হয়। ও যখন এনভেলপটা খোলে, ওর ভিতরে একটা চিঠি দেখতে পায়। তখন ওর চিঠিটা দেখে যে এটা লিন ওকে পাঠিয়েছে। ও তো অবাক হয়ে যায়। আর সেদিনও উশিতে যাচ্ছিল। চিঠিটা ও ওই গাড়ির ভিতরেই খোলে। ওর মনে হচ্ছিল লিন কি লিখতে পারে। এরপরে ও আবার একটু পাস্টে চলে যায়। যখন উশিতে প্রবেশ করছিল, ঠিক তখনই ওর মনে পড়ে শেনি একদিন ওকে বলেছিল উশির একদম এন্ট্রান্সে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল লিনের। একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেদিনও, আর সেদিনই ওর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। শিগুয়া তখন মনে মনে ভাবে যে লাস্টবার লিন যখন আমাকে উশিতে এগিয়ে দিতে গিয়েছিল, তখনই এই পথ দিয়ে তো ক্রস করে গিয়েছিল। তার ওর নিশ্চয়ই এই পথ ক্রস করার সময় খুব খারাপ লেগেছিল, কারণ ও সবসময় তো এটাই মনে করতো যে ওর অ্যাক্সিডেন্টের পিছনে আমি দায়ী, কারণ আমার সঙ্গে দেখা করতেই ও উশিতে সেদিন ছুটে যাচ্ছিল। যাই হোক, এবার ওই এনভেলপটা খোলে আর তার ভিতরে কিছু পোস্ট কার্ড দেখতে পায়। শিগুয়া বুঝতে পারে এই কয়েকটা দিন লিন আসলে কোথায় কোথায় ঘুরেছে। এরপরে ও চিঠিটা দেখতে পায়।
চিঠিটা পড়তে শুরু করে, যেখানে লিন লিখেছে, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন ছিল আমার বন্ধুর মায়ের বার্থডে। আসলে ওর মায়ের ওই বার্থডেতে শিগুয়ার মাকেও কিন্তু ইনভাইট করা হয়েছিল, তবে শিগুয়ার মা তখন বিশেষ কোনো কাজে ব্যস্ত ছিল, তাই সে শিগুয়াকে যেতে বলেছিল। তাই শিগুয়া বলে যে আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার হয়েই ওখানে যাব, যদিও আমার কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে ভালো লাগে না, তারপরেও শুধু তাদেরকে একটু কংগ্রাচুলেশন বা হ্যাপি বার্থডে উইশ করে কিছু একটু খেয়েই আমি চলে আসবো। কিন্তু শিগুয়া যখন গিয়েছিল তখন শিগুয়া জানতো না যে তার বাবাও ওখানে আসবে। তবে শিগুয়া যেখানে বসেছিল সেখান থেকে ওর বাবা যখন প্রবেশ করে এবং বাবার পিছনে যখন নিয়ান প্রবেশ করে তখন শিগুয়ার খারাপ লাগে। শিগুয়া মনে মনে বলে যে আমি বাবার মেয়ে, অথচ বাবা আমাকে একবারও নিয়ে আসতে চাইলো না, বরং নিয়ানকে নিজের সাথে করে নিয়ে এসেছে। তো শিগুয়া যেখানে বসেছিল তার পিছনেই কিছু লোক বসেছিল, তারা শিগুয়ার মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তারা বলছিল মিস্টার নি কিন্তু তার যে প্রথম গার্লফ্রেন্ড ছিল তার মেয়েকে আজকে নিয়ে এসেছে, অথচ নিজের মেয়েকে নিয়ে এলো না। মিস্টার নিয়ের সঙ্গে তার ওয়াইফের ছাড়াছাড়িটাও বেশ ড্রামাটিক। আসলে তার ওয়াইফ তো ভালো লোক ছিল না, সে কখনো সংসার ধর্ম করতে চাইতো না বলে মিস্টার নি নাকি তাকে ছেড়ে দিয়েছে এবং তার পূর্বের গার্লফ্রেন্ডের কাছে আবার ফিরে গিয়েছে। এইসব কথা বলার পরে ওই লোক নিজে উঠে আসে আর তারপর মিস্টার নিয়ের সঙ্গে কথা বলতে যায় আর বলে এটা আমার কার্ড, আপনি রাখুন, যে কোনো সময় কিন্তু আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। ঠিক তখনই শিগুয়া উঠে যায় মাঝখানে আর বলে এই কার্ড তার কোনো দরকার নেই। আর তাছাড়া একটু আগে আপনি যেন কি বলছিলেন, আমার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিলেন, আপনি আমার মাকে পার্সোনালি চেনেন, এখন আবার এসেছেন আমার বাবার সঙ্গে বেশি খাতির দেখাতে। আপনাদের মতো দুমুখ মানুষগুলোই না সমাজের জন্য সব থেকে হুমকি স্বরূপ। ওই এমনভাবে কথাগুলো বলেছিল যে দূর থেকে লিন এগুলো শুনে একদম ইমপ্রেসড হয়ে যায়, কারণ লিনও কিন্তু এই গসিপগুলো শুনছিল এবং লিন চাইছিল কেউ একটা প্রতিবাদ করুক। তখন শিগুয়া নিজে এসে যখন প্রতিবাদ করেছিল, লিন সেদিনই ওকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল। তবে শিগুয়া কিন্তু লিনকে দেখেনি। এবার ওর মনে পড়ে যায় যে একদিন শিগুয়া লিনের সঙ্গে ওর বান্ধবীর বিয়েতে গিয়েছিল, আর সেখানে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে লিন, তুমি তোমার ফিউচার ওয়াইফের সঙ্গে কি দেখা করে ফেলেছো ইতোমধ্যে? মানে মানুষ তো জানে যে ভবিষ্যতে কাকে বিয়ে করতে চায়, এই মুহূর্তে কাকে ভালো লাগে। তো সেদিন লিন বলেছিল যে হ্যাঁ, আমি আমার ফিউচার ওয়াইফকে অলরেডি পেয়ে গিয়েছি। তার সঙ্গে আমার দেখা হয়েছিল 15ই জানুয়ারি 2011 সালের 7:28 সন্ধ্যার সময় আর কি। ওর এক্স্যাক্ট সমস্ত কিছু মনে ছিল। আসলে ও মনে মনে ভেবেই নিয়েছে যে ও শিগুয়াকেই ভালোবাসে আর ওকেই একসময় বিয়ে করবে, আর শিগুয়াই হবে একসময় ওর ফিউচার ওয়াইফ। আজকে শিগুয়ার এই সমস্তটা মনে পড়ে যায় আর সমস্ত অঙ্কই যেন খুব ভালোভাবে মিলে যায়। এরপরে শিগুয়া পড়তে থাকে। শিগুয়াকেও লিখেছিল, এরপরে যখন আমার বন্ধু আমাকে কল দিয়েছিল তখন কেবলই আমি একটা অপারেশন ছেড়ে বাইরে বের হয়ে এসেছি। আমি স্বাভাবিকভাবে কখনো মেয়ে নিয়ে ইন্টারেস্ট ছিলাম না। আমার বন্ধু তখন বলে নি শিগুয়া নামের একটি মেয়ে তোমার প্রেমে পড়েছে এবং উশিতে তোমার জন্য একটা পার্টি রেখেছে, তুমি সেখানে এসো, সে তোমাকে ব্লসম দেখাবে। তো সেদিন আমি উশিতেই যাচ্ছিলাম আর এন্ট্রান্স পথেই আমার অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এরপরে দীর্ঘদিন ধরে আমি হাসপাতালে ভর্তি থাকি। আমার চোখে দৃষ্টিশক্তি পর্যন্ত চলে গিয়েছিল। প্রতিটা দিন তখন আমি ওয়েট করেছি যে মেয়েটির জন্য আমার এই অ্যাক্সিডেন্ট, সে মেয়েটি অন্তত একবার আমাকে দেখতে আসবে। কিন্তু না শিগুয়া, কোনো দিন সেই মেয়েটি আমাকে দেখতে আসেনি। এরপরে একদিন আমি জব ফেয়ারে যাই আর সেখানে নি শিগুয়ার প্রোফাইল দেখতে পাই। আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো শেন ওয়ান গ্রুপে অন্তত পক্ষে ওখানে জয়েন তো করবে, কারণ শেন ওয়ান অনেক বড় একটা কোম্পানি। কিন্তু না, সেখানেও শিগুয়া জয়েন করেনি। আর তারপরে আমি যখন জানতে পারি যে সুঞ্জয় শহরের ছোট্ট একটা কোম্পানিতে, যেটা আমাদেরই একটা শাখা কোম্পানি, সেখানে নি শিগুয়া জয়েন করেছে, আমি দ্রুত করে শেন ওয়ান কোম্পানি ছেড়ে সোজা সেখানে চলে আসি, কারণ আমি চেয়েছিলাম এই মেয়েটিকে চোখের সামনে দেখতে, নি শিগুয়া ঠিক কেমন মানুষ সেটা জানতে। এরপর থেকে তুমি তো জানো, তোমার সঙ্গে প্রথমে আমার রাত্রেবেলা দেখা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে, আর তারপর থেকে সমস্ত গল্প তো তুমি জানোই শিগুয়া, আমি কতটা বোকা ছিলাম। আমি এখন জানি একজন স্ট্রেঞ্জারের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথচ আমি সবসময় ভেবেছি তোমার কারণেই হয়তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার আচরণ এত ভালো, আমি প্রতি মুহূর্তে ভেবেছি শিগুয়ার আচরণ এত বেশি ভালো, তাহলে কেন সে 2 বছর আগের ঘটনা মনে করতে পারে না? সে কেন মনে করতে পারে না তার সঙ্গে দেখা করতে গিয়েই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল? একবারের জন্য সে দেখা করতে আসেনি আমার সাথে। তবে এখন তার সমস্তই ক্লিয়ার হয়ে গিয়েছে আর আমি এখন শান্তি পেয়েছি। শিগুয়া ওই চিঠিটা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। শিগুয়ার মনের ভিতরে ঝড় বইছে, ওর এত কষ্ট লাগছে। ঠিক তখন ওর মনে হয় যে লিনের কাছে একটা কল অন্তত ওর দেওয়া উচিত। এবারও সমস্ত কিছু ভুলে গিয়ে লিনকে কল দেয়।
ও ভেবেছিল লিন কলটা তুলবে কিনা। লিন কলটা ওঠায় আর ওরা দুজনেই একদম চুপচাপ বসে থাকে। কেউ কোনো কথা বলে না, না লিন কোনো কথা বলে না শিগুয়া কোনো কথা বলে। শিগুয়া জানে যে লিন সমস্ত অনুভব করছে আর লিনও জানে শিগুয়া সমস্তই অনুভব করছে। এবার শিগুয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, লিন হুইসেন, এখন তুমি কোথায়? তুমি কবে ফিরবে? তোমার চিঠি আমি পেয়েছি, সেখানে অনেকগুলো পোস্টকার্ড ছিল যেগুলো অনেক সুন্দর। কয়েকটা দিনে তুমি এত জায়গা ভ্রমণ করেছো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চিঠি লেখার জন্য। শিগুয়াকে তখন লিন বলে, আমি এখন বেইজিংয়ে অলরেডি ফিরে এসেছি। আগামীকাল আমি সাংহাইতে যাব আর তারপরে সুনজোতে ফিরে যাব। তবে আগামীকাল আমি অফিসে যেতে পারবো না, পরশু আমি অফিসে চলে যাব। শিগুয়া তখন বলে, তার মানে তুমি আগামীকালকে সাংহাই যাবে? সাংহাইতে যেতে গেলে তো উশি হয়ে তারপরে যেতে হয়। তাহলে তুমি কেন নয় আগামীকাল সকালবেলা উশিতেই নেমে যাও, আমি তোমাকে পিক আপ করতে সোজা স্টেশনে চলে যাব। লিন ভাবতে পারেনি যে শিগুয়া ওকে এরকম একটা প্রপোজাল দেবে। লিন তখন বলে, আর ইউ শিওর? তার মানে তুমি সত্যিই বলছো যে আমি কালকে উশিতে নামবো? শিগুয়া তখন ওকে বলে, অবশ্যই, আমি তোমার জন্য ওয়েট করব। পরদিন সকালবেলা একদম ভোর ভোর উঠে যায় শিগুয়া, দ্রুত করে নিজেই খাবার পানিয়ে খেয়ে তারপরে গাড়ি নিয়ে স্টেশনে চলে আসে। কিন্তু এসে দেখে যে স্টেশনে এখনো পর্যন্ত কেউ ওয়েট পর্যন্ত করছে না, অর্থাৎ ও অনেক সকাল সকাল করে চলে এসেছে। আসলে লিনকে ও পিক আপ করবে বলে ওর যেন ঘুমই হচ্ছিল না রাত্রেবেলা। কিছুক্ষণ পরে ও চিন্তা করে গাড়িতে বসে না থেকে বরং কোনো খাবার কিনে তারপরে স্টেশনে গিয়ে ওয়েট করি। তবে তখন মাত্র 7টা বেজেছিল আর লিন ওকে বলেছিল 9টার দিকে স্টেশনে আসতে। শিগুয়া মনে মনে বলে যে লিন যদি দেখে যে আমি এত সকাল করে এসেছি তাহলে হয়তো ও কী ভাববে কি জানি। এবার ও দেখতে পায় যে লিন অলরেডি চলে এসেছে আর এখন 7:30 বাজে। এবার ও একটা পিলারের কোনায় গিয়ে লুকিয়ে পড়ে, কারণ লিন ওকে 9টায় আসতে বলেছিল এর জন্য, যাতে ওর ঘুমের ডিস্টার্ব না হয়। উল্টো লিন ওর জন্য ওয়েট করবে। লিন তো ভেবেছিল যে শিগুয়া হয়তো 9টার দিকেই আসবে বলে লিন ওর ট্রলিটা নিয়ে হেঁটে চলে যাচ্ছিল আর শিগুয়া ওকে পিছনে ফলো করতে করতে হাঁটছিল। যদিও লিনের কোনো হুঁশই ছিল না যে শিগুয়া ওর পিছনে থাকতে পারে, কিন্তু হুট করে ওর ফিল হয় যে শিগুয়া ওর পিছুই হাঁটছে। এর জন্য পিছন ফিরে ঘুরে দাঁড়ায় আর ওর কাছাকাছি এসে বলে, শিগুয়া। শিগুয়া তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ শিগুয়া, আমি তোমাকে নিতে এসেছি। লিন তখন বলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম 9টায় আসতে। কালকে যখন তুমি আমাকে প্রস্তাব দিলে উশিতে নামতে, তখন আমি ভাবলাম আমি যদি তোমাকে বলি যে 7:30টায় আমার ট্রেন এখানে এসে থামবে, তাহলে হয়তো তুমি বলেই দিতে, না থাক তাহলে আর দেখা করতে হবে না, অফিসে গিয়েই দেখা করে নিব। কারণ তোমার ঘুমের তো ডিস্টার্ব হতো, আমি তো সেটা চাইনি, এজন্য তোমাকে 9টায় আসতে বলেছিলাম। শিগুয়া বলে, তুমি কি আমাকে এতটাই অলস মনে করো নাকি? আমি কোনো দায়িত্ব নিলে সেটা একদম 100% পালন করার চেষ্টা করি, এজন্যই তো একদম 7টায় চলে এসেছি। লিন তখন হাসতে হাসতে বলে, সেটা তো আমি মাত্র জানলাম। যাই হোক, আমি সারা রাত জার্নি করে এসেছি, চলো কোথাও বসা যাক। শিগুয়া তখন বলে, আমি তোমার জন্য ওয়েট করতে করতে মনে হলো তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, আর সেজন্য আমি তোমার জন্য অলরেডি কিছু খাবার নিয়ে এসেছি, যদিও এটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও আর খাওয়া যাবে না, বরং আমি তোমাকে এখানকার সুন্দর কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব। লিন তখন বলে, অবশ্যই, কারণ উশিতে আমি কখনো তোমার সঙ্গে কোনো রেস্টুরেন্টে খাইনি, আমি শুনেছি এখানকার রেস্টুরেন্টের খাবার নাকি অনেক সুন্দর। এরপরে শিগুয়া ওকে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়ায় আর বলে, আজকে সারাদিন আমি তোমার সঙ্গে কাটাবো, বলো তুমি কোথায় যেতে চাও? এখানকার কোনো নদী, পাহাড়, জঙ্গল? শিগুয়াকেও বলে, আমি সবসময় চেয়েছিলাম তুমি আমাকে সেই ব্লসম দেখাবে যে ব্লসম দেখতেই মূলত 2 বছর আগে আমি তোমার এই উশির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। শিগুয়া বলে, অবশ্যই, কিন্তু আমি নিজেও কোনোদিন ওই ব্লসম দেখতে যাইনি, তবে আমি তোমাকে নিয়ে যাব। এবার শিগুয়া গাড়িতে উঠলে লিন বলে, গাড়িটা আমিই চালাই। শিগুয়া বলে, একদমই না, তুমি আমার শহরে এসেছো, আমারই তো দায়িত্ব গাড়ি ড্রাইভ করে তোমাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া। তখন লিন বলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, ঠিক আছে, তাহলে আমি তোমার উপরে এই সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম। এবার শিগুয়া তো একটা ম্যাপ ফলো করে সেই ব্লসমের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যেতে থাকে, কিন্তু শিগুয়া ম্যাপটা মিস করে যায়, মানে যে পথে টার্ন নেওয়ার কথা ও সেই পথে টার্ন নেয় না, বরং ও অন্য একটা জায়গায় এসে ভিড়ে যায়। শিগুয়া বলে, কি হলো, আমি তো ম্যাপ ফলো করেই এগোলাম। তখন লিন ওকে বলে, পিছনে একটা টার্ন নেওয়ার ছিল, তুমি সেই টার্নটাই নাওনি, আর সেজন্যই আমরা অন্য একটা জায়গায় এসে ভিড়েছি। শিগুয়া তখন বলে, তুমি যখন জানলে যে আমি অন্য পথে যাচ্ছি তাহলে আমাকে কেন আটকালে না? লিন তখন বলে, তুমি তো বলেছো এটা তোমার শহর আর তুমি আমাকে ঘুরিয়ে দেখাবে, তাই আমি চিন্তা করলাম শিগুয়া আমাকে যেখানে নিয়ে যাবে আমি ঠিক সেখানেই যাব। শিগুয়া বলে, দেখেছো আমি তোমার কাছে বোকা বনে গেলাম, ঠিক আছে এখন আমি গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, আমরা ওই সাইড দিয়েই যাব। শিগুয়াকে তখন আটকে দিয়ে লিন বলে, আমরা যেখানে আছি এই জায়গাটাও অনেক বেশি সুন্দর,
সামনে দেখতে পাচ্ছ, সামনেই তো অনেক দারুণ ব্লসম ট্রি, আমরা বরং ওখানে যাই। এবার আমরা দূরে দেখতে পাই যে আসলেই এখানেও একটা সুন্দর জায়গা ছিল, মেবি ম্যাপ ওদের এটাই দেখিয়েছে। এরপরে শিগুয়া আর লিন দুজনেই হাঁটতে থাকে। বেশ অনেকক্ষণ ওরা একদম চুপচাপ ছিল, দুজনের মুখে একটাও কথা নেই, কেবল দুজনে হেঁটেই চলেছে। হুট করে শিগুয়া বলে, তার মানে তুমি সবসময় ভুল বুঝেছিলে যে আমি তোমাকে উশিতে ডেকেছিলাম, আর তাই জন্য তুমি উশিতে যাওয়ার উদ্দেশ্যে সেদিন অ্যাক্সিডেন্ট করেছিলে, অথচ তোমার অ্যাক্সিডেন্টের পরে একবারের জন্য আমি তোমাকে দেখতে যাইনি। এই সত্যটা জানার পরেও তুমি কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমার বাবা যদি আমাকে সেদিন মা নিয়ানের ঘটনাটা না বলতো, তাহলে তো তুমি কখনোই আমাকে মনে হয় এই ঘটনাটা শেয়ার করতে না। তুমি কি ভেবেছিলে সারা জীবন এটা আমার কাছে সিক্রেট রেখে দিবে, অথচ এত বড় একটা যন্ত্রণা নিজের বুকের ভিতরে সারাক্ষণ রেখে দিবে? এবার লিন বলে, আমি আসলে নিজেও চেয়েছিলাম এই সমস্ত ঘটনা বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে। আমি আমার বন্ধুকে চাংবেই মাউন্টেন থেকে ফিরেই কল দিয়েছিলাম, ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কারণ শিগুয়া, যেদিন তুমি আমার জন্য সিটি মেডিকেলে ছুটে গিয়েছিলে, আমি সেদিনই বুঝেছি 2 বছর আগে যে মেয়েটির জন্য আমি ছুটে গিয়েছিলাম সেই মেয়েটি তুমি নও। কোথাও একটা ভুল বোঝাবুঝি তো আছেই, তবে একবারের জন্য আমার মাথায় আসে যে তোমার পরিচয় চুরি করে অন্য কেউ আমাকে এভাবে ডাকবে আর এভাবে আমাকে বোকা বানাবে। আমি পুরোপুরি একটা স্ট্রেঞ্জারের জন্য আমার ক্যারিয়ার হারিয়ে ফেলেছি, অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমার। আর ভিতরে ভিতরে তুমি হয়ে গিয়েছিলে আমার ইনার ডেমন। আমি প্রতি মুহূর্তে তোমাকে ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু যখন আমি তোমাকে সামনে দেখেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি নিজেকে আটকাতে পারিনি শিগুয়া। শিগুয়া তখন ওর দিকে তাকিয়ে থাকে, আর সত্যি ওর এত বেশি খারাপ লাগে। লিন তখন বলে, তোমার মনে আছে শিগুয়া, যেদিন হ্যাপি নিউ ইয়ারের দিন আমি আর তুমি একসঙ্গে ঘুরে বেরিয়েছিলাম, সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে যে যদি জংশুর আগে তোমার আমার সাথে দেখা হতো তাহলে তুমি বেশি খুশি হতে। তুমি কি আমাকে বলবে যে জুয়াংশুর সাথে তোমার ঠিক কখন দেখা হয়েছিল? শিগুয়া তখন বলে, জুয়াংশুর সাথে আমার আসলে সেদিন যে বার্থডে পার্টিতে আমি গিয়েছিলাম 11 সালের, সেই বার্থডে পার্টি থেকে ফিরে আসার পরের উইন্টারে দেখা হয়েছিল। মানে তুমি আমাকে আগেই দেখেছো, তারপরে আমার জুয়াংশুর সঙ্গে দেখা হয়েছে। তখন লিন বলে, আচ্ছা, তার মানে আমি সবসময় ভেবে এসেছি তোমার সাথে যদি আমার আরও পরে দেখা হতো তাহলে হয়তো মনে মনে তুমি আমার শত্রু হয়ে যেতে না। তাই আমি সবসময় উইশ করতাম কেন তোমার সাথে আমার আরও পরে দেখা হলো না। কিন্তু যেদিন তুমি আমাকে বলেছিলে যে তোমার কেন আমার সাথে আরও আগে দেখা হলো না, সেদিনই আমার মনে হয়েছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। নাহলে আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে কেন দেখবে না? তুমি আমাকে ডেকে পাঠিয়েছো নিজেই, তাহলে সেই ঘটনা তুমি নিজে কিভাবে ভুলে যেতে পারো? শিবুয়া তখন বলে, আলটিমেটলি তাহলে তোমার কিন্তু আমার সাথে আগেই দেখা হয়েছে। এবার লিনকেও বলে, ঠিক আছে, পাস্টের সমস্ত কথা বাদ দিয়ে চলো এখন তো আমরা এক হয়ে যাই। শিগুয়ার দিকে তাকিয়ে লিন তখন বলে, কিন্তু শিগুয়া, তোমার কি মনে হচ্ছে যে তুমি আমার উপর দয়া করছো বা কোনো কারণে গিলটি ফিলিংস থেকে তুমি আমার সঙ্গে থাকতে চাইছো? দেখো শিগুয়া, আমি সবসময় চেয়েছি তুমি আমার হও, কিন্তু আমি এভাবে চাইনি। তুমি যেদিন মন থেকে আমাকে ফিল করবে সেদিন তুমি আমাকে জানিও। শিগুয়া তখন বলে, এটা কোনো গিলটি ফিলিংস নয়, বা এটা অন্য কোনো রিজনের জন্যও নয়। নর্মালি এটা সবসময় ছিল একটা অফিস রোম্যান্স। আমি সবসময় তোমাকে পছন্দ করে এসেছি, কিন্তু আমি সেটা উপলব্ধি করতে পারিনি। আমি সবসময় তোমার কাছেই ফিরতাম। তোমার মতো এত সুন্দর একটা মানুষকে কখনোই নেগলেক্ট করার ক্ষমতা আমার ছিল না। আমি অলরেডি আমার এই জার্নির সমস্ত সময় শুধু তোমাকেই ভালোবেসে এসেছি, আর জংশুর থেকেও অনেক আগেই আমি মুভ অন করে নিয়েছি। এই কথা শোনার সাথে সাথে শিগুয়াকে জড়িয়ে ধরে লিন। শিগুয়া তখন বলে, এবার কি তুমি আমার সাথে থাকতে চাও? লিন তখন বলে, হ্যাঁ, আমি থাকতে চাই। শিগুয়াও তখন ওকে জড়িয়ে ধরে। যাক, ফাইনালি ওদের ভিতরে প্রেমটা তাহলে হলো। কত মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি সবসময় চেয়েছিলাম এটা অন্তত পক্ষে একবারের জন্য হলেও ক্লিয়ার। ফাইনালি লিন জানতে পেরেছে যে মানুষটাকে ও অলওয়েজ ভালোবেসে এসেছে সেটা শুধুমাত্র শিগুয়াই ছিল, এবং ওর এই অ্যাক্সিডেন্টের পিছনে শিগুয়া দায়ী নয়। ইভেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে একবারের জন্য ওকে দেখতে আসেনি সেটাও শিগুয়া নয়। যাই হোক, এখন লিন অনেক হ্যাপি, আর শিগুয়াও। যাই হোক, এবার লিন বলে, এবার কিন্তু যাওয়ার সময় গাড়িটা আমিই চালাবো। আর এবার আমরা কোথায় যাচ্ছি? শিগুয়া বলে, এখানকার সব থেকে ভালো একটা মন্দিরে, যেখানে নাকি বেশ ভালো খাবারও পাওয়া যায়। আমরা ঠিক সেখানেই যাচ্ছি। আর এর সাথে সাথে এই পার্টের গল্প শেষ হয়ে যায়। আমার মনে হয় এই পার্টের গল্পটা আপনাদের সবারই ভালো লাগবে, কারণ এটা সব থেকে দারুণ একটা পর্ব ছিল। আমার নিজের ভীষণই পছন্দের এপিসোড হলো এটা। যাই হোক, আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো দেখা হবে পরের পার্টে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।